করজোরে দুজনারে করি অনুনয়, শুরু হোক উৎসব আর দেরি নয়। মিস্টার বিস্ট তার 2018 সালে করা একটা পোলে সাবস্ক্রাইবারদেরকে জিজ্ঞেস করেন পৃথিবী কি চ্যাপ্টা। 43% বলছে হ্যাঁ চ্যাপ্টা। আমি নিজে একটা পোল করছি কিছুদিন আগে, যেখানে 19% লোক বলছে পৃথিবী চ্যাপ্টা বা ফ্ল্যাট। 23,000 জন মানুষ ভোট দিছে, তার মধ্যে 19% মানে 4,370 জন মানুষ এখনো বিশ্বাস করে পৃথিবী চ্যাপ্টা। মিস্টার বিস্টের পোলে তখন 1,000 ভোটও পড়তো না, যদিও আমি জানি জীবনে আমি মিস্টার বিস্টের ধারে কাছে পৌঁছাইতে পারবো না। কিন্তু পৃথিবীতে 2017 সাল থেকে ফ্ল্যাট আর্থ সমর্থনকারীদের ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়। 2017 সালে যুক্তরাষ্ট্রের একজন র্যাপ গায়ক ববি রে সিমন্স জুনিয়র একটা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রায় $1 মিলিয়ন ফান্ড তোলার ঘোষণা দেন, জাস্ট এইটা দেখার জন্য যে বাইরে থেকে পৃথিবী দেখতে গোলাকার নাকি সমতল। প্রেশার নিয়েন না, পরে এই লোকরে কেউ টাকা দেয় নাই। তবে মানুষ আসলে চ্যাপ্টা পৃথিবীতে বিশ্বাস করে কেন? এইটা কি খুব রিসেন্ট টাইমেই শুরু হয়েছে নাকি এর আগের থেকেও এটা প্রচলন ছিল? এর পিছনে কি সোশ্যাল মিডিয়ার কোনো হাত আছে? এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের সামনে ফ্ল্যাট আর্থ বিশ্বাসীদের একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের উপরে বেস করে ওরা বিশ্বাস করে পৃথিবী চ্যাপ্টা, এইটা একটু প্রশ্ন আকারে ছুড়ে দেয়। দেখেন, পৃথিবী যদি আসলেই গোল হয়, ওরা বলতেছে একটা প্লেন যখন সামনের দিকে যাবে তখন তো এটা সামনের দিকে ঝুঁকতে ঝুঁকতে যাবে, একদম সোজা হয়ে কিন্তু প্লেনটা যাইতে পারবে না যদি পৃথিবী গোল হয়। এইটা টেস্ট করার জন্য ওরা প্লেনের মধ্যে একটা লেভেল নিয়ে উঠছে। যদি প্লেনটা আসলেই সামনের দিকে ঝুঁকে তাইলে কিন্তু লেভেলটার এই বুদবুদের একটা চেঞ্জ হবে, আর যদি লেভেলটা একদম সেম জায়গাতেই থাকে তার মানে প্লেনটা আসলে সামনের দিকে ঝুলতেছে না, একদম সোজা হয়েই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতেছে। তার মানে প্রমাণিত হয়ে যাবে পৃথিবী চ্যাপ্টা। এবং আসলেই দেখা গেল প্লেনের মধ্যে যখন একজন এই লেভেল নিয়ে উঠছে, এই লেভেলটার কোনো ধরনের চেঞ্জ হয় না। জনি হ্যারিস নিজেও এই এক্সপেরিমেন্টটা করছে এবং সেও দেখছে লেভেলের কোনো চেঞ্জ হয় না। কিন্তু এর মানে কি পৃথিবী চ্যাপ্টা? এই প্রশ্নটা আমি ভিডিওর একদম শেষের দিকে দিব। তবে তার আগে চলেন দেখি ফ্ল্যাট আর্থে যারা বিশ্বাস করে ওরা আর এক্সট্রা কোন কোন জিনিসে বিশ্বাস করে। নাম্বার 1, পৃথিবী হইতেছে একটা ডিস্কের মতন, যে ডিস্কের সেন্টারের মধ্যে নর্থ পোল বা উত্তর মেরু আছে এবং এই ডিস্কটার চারপাশ ঘিরে আছে অ্যান্টার্কটিকা। 2 নাম্বার বিশ্বাস, সূর্য আর চাঁদ নাকি অনেক ছোট সাইজে এবং পৃথিবীর অনেক কাছে অবস্থিত। 3 নাম্বার বিশ্বাস, নাসা নাকি প্রতিষ্ঠাই করা হয়েছিল পৃথিবী যে চ্যাপ্টা এই কথাটা সবার সামনে থেকে লুকানোর জন্য, এবং অন্য আরো যেসব স্পেস এজেন্সি আছে স্পেস এক্স এর মতন, ওরা সবাই এই সেম কাজটাই করতেছে। 4 নাম্বার, পৃথিবীর যেসব ছবি মহাশূন্য থেকে তোলা হয়েছে সবগুলো আসলে ফটোশপ করা। এবং 5 নাম্বার, মানুষের চাঁদে নামার যে অভিযানটা ছিল সেটা একটা ফেক অভিযান। এই সব ভুগিযোগী বিশ্বাস ফ্ল্যাট আর্থে বিশ্বাসী মানুষদের অনেকেই করে থাকেন। তাইলে এখন আমাদের জানা দরকার এই চ্যাপ্টা পৃথিবীতে বিশ্বাস করার ব্যাপারটা এটা ইতিহাসের কবে থেকে আসলে শুরু হয়েছিল। পশ্চিমা বিশ্বের সামনে পৃথিবী যে গোল, এই যে একটা গোল পৃথিবীর কনসেপ্ট, এটা প্রাচীন যে গ্রিকরা আছে ওরা কিন্তু আগেই প্রচার করে আসছে। যারা পিথাগোরাসের অনুসারী ছিল ওরা এটাকে একদম ভালোভাবে মাইনা নিছে। বস মানুষ অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর শেষের দিকে অনেকগুলো এম্পিরিক্যাল প্রুফ আনে যেটা দিয়ে প্রমাণ হয় পৃথিবী আসলে গোল। সে যদিও অনেক উল্টাপাল্টা কিছু জিনিসের জন্য বিখ্যাত, কিন্তু এই জায়গাটাতে সে ঠিক জিনিসটাই বলছিল। অ্যারিস্টটল যেহেতু বইলা দিছে পৃথিবী গোল, এটা নিয়ে অনেকেই কোনো বাকবিতণ্ডা করে নাই। কিন্তু ব্যাবিলনিয়ানরা বিশ্বাস করতো প্রথম দেখাতেই যে পৃথিবী নাকি চ্যাপ্টা, মহাদেশগুলা পৃথিবীর একদম সেন্টারের মধ্যে আছে এবং তার চারপাশ ঘিরা মহাসমুদ্রগুলো আছে বা ওশেন আছে, আর আকাশ হইতেছে একটা ফিজিক্যাল অবজেক্ট যেটা মহাসমুদ্রের পানির উপরে বসায় দেওয়া হয়েছে। এইটা থেকে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায় এনশিয়েন্ট সিভিলাইজেশন বা প্রাচীন সভ্যতার মধ্যে এই ব্যাবিলনিয়ানরা ছাড়া অধিকাংশ সভ্যতাই বিশ্বাস করত পৃথিবীর আসলে গোলাকার। চ্যাপ্টা পৃথিবীতে বেশিরভাগ প্রাচীন সভ্যতাই বিশ্বাস করতো না। ডেলাওয়্যার ইন্ডিয়ান যারা ছিল ওরা একটা জিনিসে বিশ্বাস করত যেটাকে বলা হয় টার্টেল থিওরি বা কচ্ছপ তত্ত্ব। ওরা বিশ্বাস করত প্রথমে শুধু পানি আর পানি ছিল, এরপরে সেখান থেকে দ্য গ্রেট টার্টেল আবির্ভূত হয়েছে এবং সৃষ্টিকর্তা সেই টার্টেলের যে খোলকটা আছে এটার উপরে কাদা মাইখা দিছে, সেই কাদাটা শুকাইছে এবং সেখান থেকে গাছ জন্ম নিছে। সেই গাছের একটা চারা যখন উপরে বাড়তে বাড়তে আকাশের মধ্যে স্পর্শ করছে সেখান থেকে একজন পুরুষের জন্ম হয়েছে, এবং একটা চারা যখন নিচে নামতে নামতে গ্রাউন্ডে স্পর্শ করছে সেখান থেকে একজন নারীর জন্ম হয়েছে। তার মানে ডেলাওয়্যারদের মতে পুরা পৃথিবী একটা কচ্ছপের পিঠের উপরে অবস্থিত। এই তো গেল সব ঐতিহাসিক বিশ্বাসের কথা। এখন চলেন দেখি আধুনিক বিশ্বে এই ফ্ল্যাট আর্থ থিওরির বিস্তারটা আসলে কিভাবে হয়েছে। 1838 সালে ইংল্যান্ডের স্যামুয়েল রোবোথাম উনি একটা এক্সপেরিমেন্ট করেন যেটা বেডফোর্ড লেভেল এক্সপেরিমেন্ট নামে বিখ্যাত। উনি বলেন পানির উপর দিয়ে চলতে থাকা একটা জাহাজ যদি পৃথিবী গোলাকার আসলেই হয় তাহলে 1 মাইল দূরে যাওয়ার পরে পৃথিবী গোল হওয়ার কারণে ওই জাহাজটাকে আপনি আর দেখতে পাবেন না, কারণ গোল মানে তো হচ্ছে এরকম বাঁকা থাকবে, এক পাশ থেকে আরেক পাশে গেলে এই পাশ থেকে এই পাশের জাহাজটাকে দেখতে পাওয়ার কথা না। আর যদি পৃথিবী আসলে ফ্ল্যাট হয় বা চ্যাপ্টা হয় তখনই শুধুমাত্র ওই জাহাজটাকে দেখতে পাওয়ার কথা। কেমব্রিজশায়ারের ওল্ড বেডফোর্ড
রিভারের উপরে তিনি এক্সপেরিমেন্টটা করেন এবং 6 মাইল যাওয়ার পরে তিনি টেলিস্কোপ দিয়ে টেস্ট করা শুরু করেন ওই জাহাজটাকে আসলেই দেখা যায় কিনা, এবং এরপরে তার লজিক আরো বেশি শক্তিশালী হয়ে পড়ে। তিনি এই টপিকের উপরে একটা আস্ত বই লিখে ফেলেন যার নাম জেটেটিক অ্যাস্ট্রোনমি। স্যামুয়েল রোবোথাম এই বইটা পাবলিশ করেন দ্য প্যারালাক্স নামের ছদ্মনামে 1865 সালে, এবং এর উপরে ভিত্তি করে জেটেটিক অ্যাস্ট্রোনমি নামের একটা নতুন ধারণাই জন্ম দেওয়া হয়, যেটা অনেক মডার্ন ফ্ল্যাট আর্থ বিশ্বাসী যারা আছে ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে ওর এক্সপেরিমেন্ট এবং কাজের সফলতার মূল কারণটা আসলে কি, এই লোক আসলে ভুইলাই গেছিল পৃথিবীতে প্রতিফলন আর প্রতিসরণ নামে কিছু জিনিস আছে, আর কার্ভড সারফেস আসলে এত বড় পৃথিবীর ক্ষেত্রে যে বিশাল একটা কার্ভ অনেক সময় একটা সরলরেখার মতনও দেখা যায়, এই সব জিনিস উনি ভুইলাই গেছিলেন। স্যামুয়েল রোবোথাম হইতেছে আমার কয়েকজন সাবস্ক্রাইবারের মতন, ওদের মাথায় অনেক সময় এরকম কিছু দুষ্টু দুষ্টু বুদ্ধি আসে। COP26 এর ভিডিওটার মধ্যে আমি বলছিলাম পুরা পৃথিবী এখন চাইতেছে কয়লার ব্যবহার বন্ধ করে দিতে। এইটা শোনার পরে প্রথমে ওনার মাথায় প্রশ্ন আসছে ওই সময় আপনি বারবিকিউ বানাইতে পারবেন আসলে কিভাবে, খুবই লজিক্যাল কোশ্চেন, বাট এই ব্যাপারে এখন চিন্তা না করলে আসলে ভালো। দ্বিতীয়ত, এখন যে আমার চেহারা ক্যামেরার মধ্যে অনেক পরিষ্কার দেখা যাইতেছে এইটার কারণ নাকি ভালো ক্যামেরা এবং ভালো লাইটিং না, বরঞ্চ COP26 এ উল্লেখ করা পৃথিবীর জলবায়ু যে পরিবর্তিত হইতেছে এবং এটার যে একটা বিরূপ প্রভাব দেখা দিতেছে এবং এর কারণে নাকি বাতাস আরো বেশি পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে, এই কারণে আমার চেহারা অনেক ভালো দেখা যাইতেছে, এইটা একজন দাবি করছে। দেখেন ব্যাপারটা হচ্ছে আপনার বাতাস ক্লিয়ার হওয়ার কারণে আপনার বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যাইতে পারে, ইভেন মতিঝিলের সেনা কল্যাণ সংস্থার ভবনটাও দেখা যাইতে পারে, কিন্তু এইটা আমার চেহারা পরিষ্কার দেখা যাওয়ার জন্য দায়ী না। তৃতীয়ত, আমি একটা পোস্টে জিজ্ঞেস করছিলাম এই ছবিটার মধ্যে আমি কোথায় আছি সেটা বের করেন। প্রথমত দেখেন এই জায়গাটাতে আমি আছি, আমার পিছনে আনিসুল হক স্যার আছেন, এই জিনিসটা ইন্ডিকেট করতে যে একজন এই কমেন্টটা করছে। দেখেন ব্যাপারটা কিন্তু থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে ঠিক আছে, কিন্তু আপনি আপনার কল্পনার দৌড় এতদূর পর্যন্ত বিস্তৃত না করলেও হইতো আসলে। যাই হোক, হট স্প্রিং এর একজন বিজনেসম্যান ছিল নাম অরল্যান্ডো ফার্গুসন। উনি 1893 সালে একটা ম্যাপ পাবলিশ করেন যেখানে উনি দাবি করেন পৃথিবী আসলে স্থির এবং বর্গাকৃতির, যেটার সেন্টারের মধ্যে আছে নর্থ পোল বা উত্তর মেরু এবং এটার চারপাশে বরফের দেয়াল ঘিরে আছে। ফার্গুসনের এই ম্যাপটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, এই ম্যাপটা অনেক বিখ্যাত হয়েছিল, ইভেন এতই বিখ্যাত ছিল যে 1921 সালে এটা খবরের কাগজে পর্যন্ত আসে। এত সব কিছুর পরে আপনার সামনে একটা প্রশ্ন আসলেই আসতে পারে যে ফ্ল্যাট আর্থে মানুষজন আসলে বিশ্বাস করে কেন, এত এই বিজ্ঞানের যুগের মধ্যে আইসাও মানুষ কেন বিশ্বাস করতেছে। নিউ ইয়র্কের একজন সাইকোলজিস্ট রব ব্রাদারটন উনি এটা ব্যাখ্যা করছিলেন মানুষ আসলে কনস্পিরেসি থিওরিতে কেন বিশ্বাস করে। ফ্ল্যাট আর্থ থিওরিটাও তো অবশ্যই একটা কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। যেমন আপনি যদি চানাচুর খাইতে যান, হাত থেকে যদি আপনার চানাচুর কিছুটা টেবিলের উপরে পড়েও যায়, তখন আপনি বলবেন আমার হাত থেকে চানাচুরটা পড়ে গেল কেন। ইদানিং আমার ক্ষেত্রে যেটা হইতেছে, গ্লাসের উপর থেকে ঢাকনাটা সরাইলে কেন জানি সব সময় গ্লাসটা নিচে পড়ে যায় এবং অলওয়েজ গ্লাসটাতে পানি থাকে। এইটা ষড়যন্ত্র তত্ত্বের একটা ভালো এলিমেন্ট হইতে পারে। তবে রব ব্রাদারটন যেটা বলছে, আমরা কনস্পিরেসি বা ষড়যন্ত্র তত্ত্বতে বেশি বিশ্বাস করি তার কারণ আমাদের ব্রেইন আসলে কগনিটিভ বায়াসের মধ্যে থাকতে পছন্দ করে। যেমন একটা জিনিস হচ্ছে, যদি কোনো বড় কিছু আসলেই ঘটে থাকে তার মানে এইটার পিছনে বেশ বড় কিছুরই হাত আছে। এই বায়াসটাকে বলা হয় প্রপোর্শনালিটি বায়াস। কিন্তু আমরা জানি আইস এজের মধ্যে ডিরেক্টলি দেখানো হয়েছে কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশের যে সঞ্চরণটা হয়েছে এইটার পিছনে ওই নাক লম্বা বিলাইটা কোন একটা পিচ নাকি উঠায় ফেলছিল নর্থ পোল থেকে, এরপরে পুরো পৃথিবী আসলে ভাঙা গেছে। সার্কাজম ছিল। এরপর আরেকটা আছে ইন্টেনশনালিটি বায়াস। আমরা ধইরাই নেই যদি উল্টাপাল্টা বা অদ্ভুত ধরনের কোনো কিছু আসলেই ঘটে থাকে, এইটার পিছনে অন্য কোনো মানুষের বেশ বড় একটা ইন্টেনশন কাজ করতো, যেটা মূলত খারাপ একটা ইন্টেনশন। যেমন মনে আছে মালয়েশিয়ার একটা ফ্লাইট গায়েব হয়ে গেছিল না, MH370, এটা কেন গায়েব হয়েছে এর পেছনে এখন পর্যন্ত খুব ভালো কোনো ব্যাখ্যা নাই। অনেকেই কিন্তু বিশ্বাস করা শুরু করছে কেউ পরিকল্পিতভাবে নাকি এইটাকে গায়েব করছে, যদিও এর পিছনে আসলে কোনো প্রমাণ নাই। মানুষ নিজের ব্রেন থেকে ধরেই নেয় যে এই ধরনের কোনো কিছু হয়তো হইছে, এটাকে বলতেছি আমরা ইন্টেনশনালিটি বায়াস। এরপর আরো গুরুত্বপূর্ণ জিনিস, কনস্পিরেসি থিওরি অনেকটাই এন্টারটেইনিং বা বিনোদনমূলক হয়। আপনি একটা সত্য ঘটনা বইলা দেখেন আর একটা মিথ্যামিথ্যি ষড়যন্ত্র তত্ত্ব বানায় দেখেন, মানুষ বেশি মজা পাবে ওই ষড়যন্ত্র তত্ত্বটার মধ্যে, এবং এটা ইলেকশনের বিভিন্ন ক্যাম্পেইনের উপরে রিসার্চ করেও পাওয়া গেছে। পরবর্তীতে যারা এই ধরনের কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে ওদের 3টা সাইকোলজিক্যাল বেনিফিট আইডেন্টিফাই করা পসিবল হয়েছে। নাম্বার 1, যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে ওরা নিজেদেরকে অনেক ইউনিক আর স্পেশাল ভাবে, এন্ড এটা ওদেরকে ভিতরে ভিতরে অনেক আনন্দ দেয়। 2 নাম্বার বেনিফিট, ওরা নিজেদের সম্পর্কে অনেক বেশি ওভার এস্টিমেট করে। এটা কাইন্ড অফ বলা যায় নার্সিসিজম। আপনারা জানেন নার্সিসিজম মানে হচ্ছে নিজেকে আয়নায় দেখা অনেক বেশি পুলকিত হওয়া, যেটা অনিল কাপুর অনেক বেশি পরিমাণে করতো। 3 নাম্বার জিনিস, এইটা পুরো একটা গ্রুপের
ক্ষেত্রেও হইতে পারে, যেটাকে কালেকটিভ নার্সিসিজম বলা হয়। যারা ফ্ল্যাট আর্থে মনে করেন বিশ্বাস করে, ওই গ্রুপটা পুরাটা মনে করে যে ওরা একটা স্পেশাল গ্রুপ, ওরা অন্যদের থেকে আলাদা, এবং এটা করার কারণে ওরা সমষ্টিগতভাবে নিজেদের প্রতি অনেক নিজেরা গর্ববোধ করে। এখন এই পুরো ফ্ল্যাট আর্থ মুভমেন্টটার পিছনে ইউটিউবের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে, এটা অনেক জায়গায় বলা হয়েছে। যেমন প্রথম দেখা যাইতেছিল এই ফ্ল্যাট আর্থ প্রচার করে এইরকম ভিডিওগুলো অডিয়েন্সকে অনেক বেশি পরিমাণে হুকড করে রাখে। আপনি যদি প্রমাণ করতে চান এই পৃথিবীটা গোল, এইরকম একটা ভিডিও, আর যদি প্রমাণ করতে চান এই পৃথিবীটা ফ্ল্যাট বা চ্যাপ্টা, তাহলে ফ্ল্যাট আর্থের ভিডিওটা বেশি ভিউজ এন্ড অডিয়েন্স রিটেনশন পাবে। পরে অবশ্যই ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করছে, বাট এক সময় এটা হইতো। ওরা ফ্ল্যাট আর্থের ভিডিও কেমনে পায়, প্রসেসটা খুবই ইন্টারেস্টিং। ধরেন 9/11 ভিডিও দেখতেছে, কিংবা মানুষ কিভাবে চাঁদে অবতরণ করতেছে এই ভিডিও দেখতেছে, এগুলা দেখতে দেখতে রিকমেন্ডেশনের মধ্যে হুট করে আইসা পড়ে যে এরকম একটা ফ্ল্যাট আর্থের ভিডিও। দেখার পরে ওরা চিন্তা করে ওরা এই ভিডিওটাকে ডিবাঙ্ক করবে, এটার ভুল ভাঙায় দিবে, এবং এইটার জন্য ওরা আরো রিসার্চ করা শুরু করে। এবং এইটা নিয়ে রিসার্চ করতে করতে এক সময় দেখা যায় ওরা নিজেরাই ফ্ল্যাট আর্থের মধ্যে বিশ্বাস করা শুরু করছে। ওয়েট, আমিও এখন ঠিক সেম দিকেই আগাইতেছি না? প্যারা নাই, আমার ক্ষেত্রে এরকম কোনো কিছু হবে না। আমি অ্যাস্ট্রোনমি লেকচার পর্যন্ত দিছি, আমার কাছে খুব ভালো তাবিজ আছে। 3 নাম্বার আর একটা ব্যাপার দেখা যায় যে ফ্ল্যাট আর্থে যারা বিশ্বাস করে অনেক ক্ষেত্রেই ওদের রিলেশনশিপে কোনো একটা ঝামেলা হয়েছে, ওরা জীবনে যে কোনো জায়গায় ব্যর্থ হয়েছে, হয় ওদের চাকরি চলে গেছে, তখন নতুন করে জীবনে একটা পারপাস খোঁজে ওদের জন্য জরুরি হয়ে যায়, এবং ফ্ল্যাট আর্থে বিশ্বাস করা ওদেরকে জীবনে নতুন একটা উদ্দেশ্য দেয়, এবং এইটার মাধ্যমে ওরা নতুন করে বাইচা থাকার উৎসাহ পায়। এইটা অনেকে আমাকে বলছে যেরকম ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও সত্য। ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেরকম হাইপ উঠে, অনেক মানুষই ক্রিপ্টোকারেন্সির সাথে এই জন্য জড়িত, এটা ওদের কাছে অনেক ভাল লাগে, এবং এই জিনিসটা ওদেরকে জীবনে একটা নতুন উদ্দেশ্য দেয়, নতুন পারপাস দেয়। একটা সময় দেখা গেছে অনেক ছোট পোর্শনের একটা লোক সবসময় থাকবে যারা কোনোদিন, আপনি যত প্রমাণ দেন, ওরা কোনোদিন বিশ্বাস করবে না যে এই পৃথিবী আসলে গোল। যেমন নীল ডিগ্রেস টাইসন, বস মানুষ, উনি একবার দেখাইতেছিলেন যে পৃথিবী যেরকম কার্ভ, এত বড় কার্ভের মধ্যে আপনি যদি দাঁড়ান আপনি আসলে বুঝতেই পারবেন না ওটা যে কার্ভ। এইটা অনেকটা আপনার কাছে সরল রেখার মতনই মনে হবে, কিন্তু তার মানে এই না এই জিনিসটা আসলেই সরল রেখা, এটা আসলে একটা কার্ভ বা বক্ররেখা। তো ওই সময় ওর বিরুদ্ধে অনেক ফ্ল্যাট আর্থে বিশ্বাসীরা এটা বলা শুরু করছে যে ও আসলে ভুল কথা বা মিথ্যা কথা প্রচার করতেছে, ওরা এটা বিশ্বাস করে নাই, এন্ড ওরে মিথ্যুক বা ফ্রড বলা শুরু করছে। যেটাই হোক, বাদ দেন। আপনাদেরকে শুরুতে যে একটা প্রবলেম বলছিলাম ওইটার সমাধানটা একটু দিই। ব্যাপারটা ছিল প্লেন যখন সামনে যাইতে নেয় তখন আসলে প্লেন কেন এরকম বাঁকা হইতে হইতে যায় না, একদম সোজা কিভাবে থাকতে পারে? ব্যাপারটা খুবই সহজ। পৃথিবীর কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল বলে একটা জিনিস আছে। প্লেন যখন পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবীর নিজের আকর্ষণের কারণেই প্লেন অটোমেটিক্যালি বাঁকাইতে থাকে, ওরে নিজের ইচ্ছা করে আসলে বাঁকানো দরকার পড়ে না। তার কারণে আপনি প্লেনের মধ্যে যখনই থাকেন না কেন, পৃথিবীর অভিকর্ষ বলই ওকে ওর আপন গতিতে নিয়ে যাবে, এবং আপনি যে লেভেলটা নিয়ে উঠছেন প্লেনের মধ্যে, ওইটার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখবেন না। ঠিক একইভাবে জাহাজ যখন পানির উপর দিয়ে চলে, ও কিন্তু নিজের থেকে বাঁকাইতে বাঁকাইতে মহাসমুদ্রের উপর দিয়ে যায় না, ওর উপরেও পৃথিবীর যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল কাজ করে। তবে অভিকর্ষ বল আসলে ঘুম আর চিন্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার ছিল, যেটা আমরা পাই না। অনেক বেশি সহজ হইতো, মাথায় এরকম করতাম, সাথে সাথে ঘুম এসে পড়তো। ব্যাপার নাই সব, মূল ভিডিও এই পর্যন্তই ছিল। চলেন আমরা মিম রিভিউতে যাই। নাহিয়ান খান, দুষ্টু এনায়েত ভাই, আব্বু আম্মু যখন বাসায় থাকেন, আব্বু আম্মু যখন বাইরে যান। আমি মোটেও এইসব করি না, বাসার মধ্যে আমার আর অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। বাট আপনি যে এই ছবিটা শুরুতে খুঁজে পাইছেন, কই থেকে যে খুঁজে পাইছেন, এটা খুব সম্ভবত নটরডেমের ম্যাগাজিনের ভিতরে ছিল কোনো একটা। এটার জন্য ভাই আপনাকে স্যালুট জানাইতে হয়, স্যালুট। আদিব ইশরাক, এনায়েত ভাইয়াস ভিডিও রুটিন নাওয়াডে, বুধবার, অন্যান্য দিন। এই যে আজকে বুধবারে আসলো, আমি আসলে রুটিনটা ফিক্স করতে, একবার যদি রুটিনটা চেঞ্জ হয়ে যায় না, তারপর আবার ওই রুটিনের মধ্যে আসতে খুব বেশি পরিমাণে প্যারা খাইতে হয়। যাই হোক, এই বুধবার এসে পড়ছে, আবার ইনশাল্লাহ সামনের বুধবার থেকে আবার কন্টিনিউ করবে। রিয়াদ গেমার বয় 40098, কনটেক্সট ট্রাইনোমিয়াল পডকাস্ট। হোকাগে, হোকেজ, এটা আসলে ট্রাইনোমিয়াল পডকাস্টের কনটেক্সট না। আমি কোন একটা ভিডিওতে আমি বলছিলাম অ্যানিমের মধ্যে নারুতো যে দৌড়ায়, খুব সম্ভবত এটা এরিয়া 51 এর ভিডিওটাতে, নারুতো যে দৌড়ায়, নারুতোর গ্রামের মধ্যে যে সর্দার থাকে, এটাকে HOCKAGE, আমি এটা হোকেজ পড়তেছিলাম ইংরেজিতে, হোকেজই তো পড়বো রে ভাই। এইটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে হোকাগে, আমি এটাকে হোকেজ বলছিলাম। অন্তিক মাহমুদ অনেক চেত ছিল এটাতে। মেকানিক জেনারেল 2691, পিপল হু নো ভার্সেস পিপল হু ডোন্ট নো, পিপল হু নো, পিপল হু ডোন্ট নো। আমি শুনতেছি ইদানিং নাকি এই ছবিটা দিয়ে বাচ্চাদেরকে ঘুমানোর আগে ভয়টা দেখানো হইতেছে যাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, এবং চাঁদ ও মঙ্গল গ্রহের যে সার্ফেসটা আছে সেই সার্ফেসের সাথে নাকি আমার গালের সার্ফেস অনেকটাই মিলে। এটা আমার জন্য খুবই গর্ব করার মতন একটা বিষয়। আমার গালের মধ্যে ইলন মাস্ক এসে মঙ্গল গ্রহের মাটিতে যে পরীক্ষাটা হয় ওটা চালাইতে পারে, কোনো ব্যাপার না, আমি সায়েন্সের জন্য উৎসর্গ করে দিব। বাট ভালো কথা, যারা এখন পর্যন্ত জানেন না যে আমার মাইক স্ট্যান্ডের সাথে আসলে আমার রিলেশনশিপটা কি, তারা আসলে খুব বাজে একটা কাজ করছেন, এবং এটা জানার জন্য আমার এই বছরের যে বাজেটের ভিডিওটা আছে সেটা আপনাকে দেখতে হবে।
যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।